তোর কি মনে হয় তুই আমাকে ছেড়ে গেলে আর মেয়ে জুটবে না? রুদ্র দাঁতে দাঁত খিঁচিয়ে আঙ্গুল নেড়ে বলল কথাটা। তাহামি মুচকি হেসে রুদ্রর আঙ্গুল চেপে ধরে ভ্রু উঁচিয়ে বলে, না, জুটবে না। তা কেন? কণ্ঠে রুদ্রর আকাশসম বিস্ময়। ছেলেটার বিস্ময় কাটার আগেই তাহামি ওর পেটে কনুই দিয়ে একটা জোরে সোরে গুঁতো মারল। কারণ তোর আশেপাশেও কোনো মাইয়া আসলে তার ঠ্যাং ভেঙে হাতে বাটি ধরিয়ে দিব। রুদ্র গুঁতো খেয়ে ব্যথায় আরও রেগে গেল। তোর সাথে আজ এখন তৃতীয়বারের মতো এবং ফাইনাল ব্রেকআপ। এরপর যদি আমার বিষয়ে কথা বলিস তোকে থাপ্পড় মেরে সিধে করে দেবো। ঘাত তেরা টক্সি একটা মেয়ে। রুদ্র হনহনিয়ে স্থান ত্যাগ করতেই যাবে এমন সময় সুনয়না পেছন থেকে ডাকল। তাহামির দিকে দৃষ্টিপাত করে রুদ্র দ্রুত সুনয়নার সামনে দাঁড়ালো। সুনয়না চমকালো রুদ্রর এমন আচরণে। তাহামি হেলে দুলে এগিয়ে আসছে ওদের দিকেই। কি হয়েছে রুদ্র, এভাবে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন? সুনয়না, তুমি এখান থেকে চলে যাও এখন। তুমি বরং ভার্সিটির বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি বেরিয়ে কল দিচ্ছি। রুদ্রর কথা শেষ হওয়ার আগেই তাহামি এসে রুদ্রকে একটা থাপ্পড় মেরে সামনে থেকে সরিয়ে দিয়ে সুনয়নার চুল ধরে পিঠে ধুমধাম ঘুষি মারতে শুরু করেছে। রুদ্র টাল সামলাতে না পেরে পড়তে পড়তে উঠে দাঁড়ালো মাত্র। সুনয়না তো কিচ্ছু বুঝতে পারছে না। সুনয়না রুদ্রর বড় ভাই আর শালিকা। আপাতত রুদ্রদের বাসায় বেড়াতে এসেছে। রুদ্র, এই মেয়ে কে? এই মেয়ে, তুমি আমাকে অসভ্যের মতো মারছো কেন? সুনয়না তাহামির সাথে ঠিক পেরে উঠছে না। সুনয়নার থেকে তুলনামূলক তাহামি রোগা পাতলা গড়নের। সুনয়নার এরই মধ্যেই নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। অবস্থা বেগতিক দেখে রুদ্র দৌড়ে এসে তাহামিকে ধরে ঠেলে সরিয়ে ফেলল। ফলশ্রুতিতে তাহামি রাস্তায় বসে পড়েছে। রুদ্র সুনয়নাকে সেভ করার জন্য এক হাতে কাঁধে হাত রেখে তাহামির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক হয়েছে তাওমি, এবার সত্যি সত্যি আমি তোর থেকে মুক্তি চাই। এ তো টক্সি মানুষ কিভাবে হয় আল্লাহ। যাই হোক, আমি সুনয়নাকে বিয়ে করব। আমাদের দুই পরিবারের ইচ্ছে এটা। এমনিতেও তোর মতো মাথা খারাপ টক্সি মেয়ের সাথে আমার পোষাবে না, তাই আশা করি আজকের পর থেকে আর আমাকে বিরক্ত করবি না। রুদ্রর কথাগুলো রাস্তায় বসে থেকেই শুনল তাহামি। ইচ্ছে করেই বসে আছে। সুনয়নার দিকে একবার তাকালো তাহামি। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে হেসে বলল, কংগ্রাচুলেশনস সুনয়না, এই আনরোম্যান্টিক বলদ মার্কা ছেলের সঙ্গে বিয়ে করে অনেক সুখী হও। তাওমি, রুদ্র একটু ধমকে বলল। সুনয়না দুজনের কথার মাঝে ফেসে গেছে। বিয়ের কথা তো মাত্র শুনল ও, পারিবারিকভাবে কখন ঠিক হলো? তাহামি রুদ্রর ধমকে একটু ভয়ডর পাওয়ার মেয়ে না। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখেই ধীর পায়ে এগিয়ে গেল সুনয়নার কাছাকাছি। সুনয়না ভয়ে শুকনো ঢোক গিলে রুদ্রর দিকে চোখাচোখি করল একবার। রুদ্র শক্ত করে ধরে আছে সুনয়নাকে। একটা গোপন কথা বলি শুনো, রুদ্রর বেড পারফরমেন্স কিন্তু খুব বাজে, ঠিক মতো স্যাটিসফাইড করতে পারে না। যাই হোক, বাই। তাহামি সুনয়নার কানের পাশে গিয়ে কথাগুলো ফিসফিস করে বলে সেখান থেকে চলে গেল। সুনয়না বিষম খেলো ওর কথা শুনে। কি বললো ও? কিছু না রুদ্র। সুনয়না মুখে কিছু না বললেও মনে মনে ভাবল, কি অসভ্য মেয়ে। রুদ্র সুনয়নাকে নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। এই মেয়ের বিশ্বাস নেই, আবার যদি এসে ঝামেলা করে। দুপুরের পর থেকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে খানবাড়ির একমাত্র মেয়ে তাহামি। মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী সে। সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে তাহামি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে একটু বেশি বলা যেতে পারে। প্রধান শহরে পাশের এক উপজেলায় খান পরিবারের বসবাস। এই যুগে এসেও তাহামির বাবা ও চাচা একসাথে একই বাড়িতে থাকে। তারিকুল খান ও ফাহিম খান দুই ভাই। বড় ভাই তারিকুলের দুটি সন্তান, ছেলে বড় সহন খান আর মেয়ে ছোট ফাইজা খান। ফাহিম খানের একটি মাত্র সন্তান তাহামি খান। সহন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে। ফাইজা এবার এইচএসসি পরীক্ষার্থী। তাহমি, তাহমি, কি হয়েছে রে? দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও তুই ঘরের দরজা আটকে বসে আছিস? জাহানারা খানের কোনো কথাই তাহামির কর্ণকুহরে পৌঁছাচ্ছে না এখন। কানে হেডফোন গুঁজে সেই বিকেলে ঘুমিয়ে গেছে মেয়েটা। কিন্তু আরও কয়েকবার মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন জাহানারা। ফাহিম খানও বাসায় নেই এখন, কিভাবে দরজা খুলবে? তাহামিদের তিনতলা বাড়ি, দোতলায় থাকে ওরা আর তিনতলায় সহনরা।
নিচতলায় কেউ থাকে না। জাহানারা খান কি করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে সহনের নম্বরে কল লাগালেন। হ্যালো ছোট মা। সোহন, তুই বাসায় ফিরেছিস? জাহানারা খানের চিন্তিত কণ্ঠস্বরে সহন কিছু একটা আঁচ করতে পেরে উন্মুক্ত শরীরে একটা টি শার্ট পরে নিল। হ্যাঁ, কিছু হয়েছে? আমি আসবো? হ্যাঁ, তাহমি দুপুর থেকে ঘরে ঢুকে দরজা আটকে আছে, কোনো সারা শব্দ নেই। দেখো, তোমার মেয়ে হয়তো মরার মতো ঘুমিয়ে আছে। সহন আর তাহামির সম্পর্ক খুব একটা ভালো না। অবশ্য তাতে তাহামির অবদান বেশি। সব সময় সহনকে জ্বালাতন করতে না পারলে ওর শান্তি লাগে না। এই তাহামির জন্যই তো গত বছর সহনের রিলেশনশিপটা ভেঙে গেল। ওহ বাবা, তুই একবার আয়। আমি দরজার বাইরে আছি, দরজা খুলে দাও। জাহানারা খান তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলেন। সহন ঘরে ঢুকেই সোজা তাহামির ঘরের দিকে এগোলো। মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল, যদি আজ সত্যি অসভ্য মেয়েটা ঘুমিয়ে থেকে সবাইকে টেনশনে ফেলে, তাহলে ওর একদিন কি সহনের একদিন। তাহমি, এই তাহমি, দরজা খুলবি নাকি ভেঙে ঢুকবো? তাহামির মা অস্থির হয়ে দাঁড়িয়ে আছেন সহনের পাশে। এই মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় থাকতে হয় ওনাকে। কোনো কথা কানে শোনে না। বিয়ে দিয়ে দিবে তাও বিয়ে করবে না, আর ঠিকমতো লেখাপড়াও না। সহন বার কয়েক ডাকাডাকির পর শেষমেশ দরজা ভেঙেই ঘরে ঢুকলো। দুটো মানুষ এত চিল্লাচিল্লি করলো, দরজা ভেঙে ঘরে পর্যন্ত ঢুকলো, তবুও এই মেয়ে ঘুমিয়ে যাচ্ছে দেখে সহনের মেজাজ বিগড়ে গেল। ঘন ঘন পা ফেলে বিছানার দিকে এগোলো সহন, আর গিয়েই চুলগুলো ধরে দিল এক টান। ঘুমের ঘোরে এমন চুলে ব্যথা অনুভব করায় ব্যথায় আহ জাতীয় শব্দ করে উঠল তাহামি। ঘুম ঘুম চোখে উঠে বসে ভালো করে তাকাতেই দেখল সামনে তার বিশিষ্ট কাজিন ব্রাদার বসে আছে, তাও ওর চুলের মুঠি ধরে। জাহানারা খান জানেন এখন এখানে কি হবে, তাই তিনি আগে ভাগে ঘর থেকে বেরিয়ে গেছেন। মেয়েটা যে কেন এমন করে। এই উজবুক, তুই আমার চুল টেনে ধরে আছিস কেন? ছাড় বলছি। সহনের নাকে একটা টোকা দিয়ে বিরক্তি নিয়ে বলল তাহামি। সহন ছাড়ল না, উল্টো আর একটু জোরে ধরে বলল, তুই ঘুমাস আর আমাকে 3 তলা থেকে এসে তোর ঘরের দরজা খুলে ঢুকতে হয় কেন? মরার আগে বইলা মরতে পারিস না? শয়তানের খালাম্মা তুই। তাহামি নিজের চুল ছাড়াতে সহনের নাকে একটা ঘুষি মারতেই সহন টালমাটাল হয়ে যায়। ব্যথায় নিজের নাক চেপে ধরতে গিয়ে তাহামির চুলগুলো ছেড়ে দেয়। তাহমি, বড় ভাই হই আমি তোর, এইভাবে বেয়াদবি করলে কিন্তু তোর হাত পা বেঁধে ফেলে রাখবো বললাম। প্রচুর বড় তুই। সর এখন এখান থেকে। আজকে রুদ্র আমার সাথে ব্রেকআপ করছে। আলহামদুলিল্লাহ, ইস কি যে শান্তি। আল্লাহ, মসজিদে মিলাদ দিব কালই। সহন বসা থেকে উঠে হাসতে হাসতে কথাগুলো বলল। তাহামি ছলো ছলো নয়নে বসা অবস্থায় ওর দিকে তাকিয়ে আছে। কোথায় তুই একটু সহানুভূতি দেখাবি, তা না করে মিলাদ? তোর মতো হারামি ঘরে থাকলে বাইরে আর হারামি থাকা লাগে না। ঘর থেকে বেরিয়ে যা, সহনের বাচ্চা। সহন তাহামিকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসাতে চাইলে তাহামি সহনের হাতে একটা ছোটোখাটো কামড় বসিয়ে দিল। ব্যথায় কুকড়ে গেল সহন, তবুও ছাড়ল না, যেন ওকে বসাতে না পারলে জীবন বৃথা যাবে সহনের। তুই কি কুকুর? সরি, তুই কি কুত্তা? তুই ছাড়, আমি শুয়ে থাকবো। বসে থাকলে ঠিক মতো বিরহ ফিল করতে পারি না। সহন হাসবে নাকি রাগ দেখাবে সে বিষয় সন্দিহান। তাহামিকে জোর করে বসাতে চাইলে নিজেই পড়ল ওর গায়ের উপর। আসছে আমাকে টেনে তুলতে, গায়ে নেই জোর। তাই না? দেখবি জোর আছে কিনা। সহন একথা বলে তাহামিকে এক প্রকার কোলে তুলে নিয়ে বসালো। আম্মু, আম্মু, এই ছেলেটাকে ঘরে কেন পাঠিয়েছো? অসভ্য একটা, আমাকে কোলে তুলে বসালো। মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল তাহামি। সহন কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। বেয়াদব মেয়ে পয়দা করছে একটা, সব সময় অসম্মান করে। থাক তুই তোর সাইয়ার শোকে পাগল হয়ে। সহন কটমট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তাহামি আবারও ধপাস করে শুয়ে কানে হেডফোন গুঁজে গান প্লে করলো। মুঝকো ইরাদে দে, कसमें दे वादे दे, मेरी दुआओं के इशारों को सहारे दे, दिल को ठिकाने दे, नए बहाने दे, ख्वाबों की बारिशों को मौसम के पैमाने दे, अपने करम की कर अदाए
कर दे इधर भी तो निगाहें, सुन रहा है ना तू, रो रहा हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रहा हूँ मैं। হ্যাঁ, তুই কাঁদতে থাক আর রুদ্র না শুনুক। আচমকা ফের সহনের কথায় টনক নড়ে উঠল তাহামির। গান তো হেডফোনে বাজছে, তাহলে বদলোকটা শুনল কিভাবে? বিষয়টা খতিয়ে দেখার জন্য শোয়া থেকে উঠে বসল। সহন ততক্ষণে হাতে খাবারের প্লেট নিয়ে বিছানায় একপাশে বসেছে। কান থেকে হেডফোন খোলার পরও গানের আওয়াজ শুনতে পেরে তাহামি বুঝতে পারল ফোনের সাথে হেডফোনটা কানেক্ট হয়নি। এটা কোনো কথা? তুই আবার আসলি কেন ভাইয়া? তোরে গিলাইতে আসছি, আমার ঠেকা পড়ছে তো সেজন্য, বুঝছস? তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে খোঁচা মেরে বলল সহন। এর মধ্যে তাহামির মা এসে দরজার কাছে দাঁড়িয়েছেন। সহন, ওরকম বলিস না মেয়েটাকে। তো কিভাবে বলবো বলো? তোমার মেয়ে কয়দিন পর পর এমন প্রেম টেম করে ডিপ্রেশনে পড়ে, আর টেনে টুনে কাকে তুলতে হয়? এই আমি মার্কা বলদকে। ওরে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন ছোট মা? ছোট আব্বু আসুক আজ। জাহানারা খান চুপ করে আছেন। কি বা বলবেন? এই ছেলেটাকে কম তো জ্বালায় না তাহামি। সহন ভাতের লোকমা তুলে তাহামিকে খাইয়ে দিচ্ছে। তাহামিও ভদ্র মেয়ের মতো চুপচাপ খাচ্ছে শুধু। আপাতত সহনের রাগের মাত্রাকে দ্বিগুণ করতে চাচ্ছে না ও। তাহামির এই নিয়ে বেশ কয়েকটা রিলেশনশিপ ভেঙে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে ওর অতিরিক্ত অধিকারবোধ আগলে রাখা, সোকল্ড পাগলামি করা। ছেলেগুলো প্রথম প্রথম সব কিছু মেনে নিলেও একটা পর্যায়ে গিয়ে অতিষ্ঠ হয়ে যায়, যেমনটা এখন রুদ্র তাহামির উপর অতিষ্ঠ। রুদ্রর কত মেয়ে বান্ধবী যে তাহামির হাতে মার খেয়েছে তার কোনো হিসাব নেই। এসব বিষয় নিয়ে প্রায় বিরক্ত হতো রুদ্র। এসব নিয়ে আরও দুবার ব্রেকআপ হলেও তাহামি শুধরে যাওয়ার মেয়ে না। জাহানারা খান মেয়ের এমন এইসব কাজকর্ম মোটেও পছন্দ করেন না। কাউকে পছন্দ হলে প্রেম না করে বিয়ে করে নিতে বলেছেন তিনি। লেখাপড়ার দিকে তাহামি অমনোযোগী বলে এইচএসসি পরীক্ষার পর থেকে বিয়ের কথা বলা হচ্ছে ওকে। কিন্তু সে নাছোড়বান্দা। 2 বছর প্রেম করে তারপর বিয়ে করবে। কিন্তু সে গুড়ে বালি। 2 মাসও কারোর সাথে সম্পর্কে থাকা কষ্টকর ওর জন্য। পড়ন্ত বিকেল, সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে। বাড়ির পেছনে নিরিবিলি রাস্তায় পাশাপাশি হাঁটছে ফাইজা ও তাহামি। ওরা 2 বোন প্রতিদিন বিকেলে এখানে আসে। একটা ছোট ব্রিজ পেরিয়ে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার নিচে বসার মতো জায়গা করা। সেখানে এসে বসলো দুজন। তাহামির পরনে পার্পল কালারের ওয়ান পিস আর জিন্সের প্যান্ট পরা, চুলগুলো মেশি বান করা, চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনীর ছাপ নেই। ফাইজার বেলায় আবার ব্যাপারটা একেবারে উল্টো। ফাইজা সবসময় মেকআপ করে থাকে, সুন্দর ড্রেস আপ, অর্নামেন্টস পরে নিজেকে সাজিয়ে রাখতেই ভালোবাসে ও, যাকে বলে একেবারে টিপটপ হয়ে থাকা। আপু, দেখো সামনে চায়ের দোকানে আজ অনেক লোকজন। ফাইজা আঙুল উঁচিয়ে ইশারায় দেখিয়ে বলল। তাহামি এক নজর দেখে নিল পুরো দোকানের হালচাল। আসলেই আজ অন্যান্য দিনের থেকে লোক সমাগম বেশি। থাক, সমস্যা কি? আজকে চা খেতেও ইচ্ছে করছে না, হাতের মধ্যে নিষ্পিস করে রে। ওমা, কেন? বিস্ময় নিয়ে শুধালো ফাইজা। তাহামি ফিচেল হাসল, নড়ে চড়ে বসে বলল, রুদ্র আর সুনয়নাকে মন মতো থাপড়াইতে পারলে শান্তি লাগতো। ফিক করে হেসে দিল ফাইজা। আল্লাহ জানে তুমি কার ঘরের বউ হয়ে যাবা। সেই ছেলের জীবনে একেবারে তেজপাতা হয়ে, সে বিষয়ে আমি শিওর। ফোনের রিংটোনের শব্দে নড়ে চড়ে উঠল তাহামি। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টিপাত করতেই দেখল রুদ্রর নম্বর। অবাক হলো না তাহামি। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে কল রিসিভ করে কানে ধরে চুপ করে রইল। রুদ্র কি বলে সেই অপেক্ষায়। এই, তুই সেদিন কানে কানে কি বলছিস সুনয়নাকে? ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন? আহা, ওটা কানে কানে না, কানে মুখে বলা হবে। আমি তো মুখ দিয়েই বললাম, তুই ঠিকঠাক মতো স্যাটিসফাইড করতে পারিস না। ফোনের অপর প্রান্তে বসে চমকালো থমকালো রুদ্র। কি বলছে এসব? এই তাহমি, তুই কি বলছিস ভাই? বলছি, তুই বেডে ভালো পারফরমেন্স করতে পারিস না। মেয়ে কিন্তু যথেষ্ট সেক্সি, নইলে পারিস না শুনলেই বিয়েটা না করে দিল। ফাইজা কানে আঙ্গুল চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। কি সব নাউজু মিল্লা মার্কা কথাবার্তা! ছি! তাহমি, অসভ্য বেয়াদব একটা।
তুই কি জানিস আমি পারি কি না? ধরতে গেলে পিছলে যেতিস, এখন আবার এসব অভিযোগ? সেসব আর কেউ বিশ্বাস করবে না। প্রেম করেছিস, রুম ডেট যে করিসনি সেটা কিভাবে প্রমাণ করবি তোর নয়না থুকু সুনয়নার কাছে? তুই আসলে সাইকো আর প্রচণ্ড নির্লজ্জ একটা মেয়ে। ধুর। রুদ্র রাগে দুঃখে নিজের ফোনই ফ্লোরে ছুঁড়ে ফেলল। এদিকে তাহামিকে ফোন রাখতে দেখে কান থেকে আঙ্গুল ছড়ালো ফাইজা। তাহামি ফোনটা ব্যাগে রেখে আনন্দের সহিত গান ধরল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপু এসব কি বললেন তুমি? তোমার কি একটুও লজ্জা নেই? ফাইজা মুখ গোমড়া করেই বলল। তাহামি বসা থেকে উঠে দাঁড়ালো। আমার নেই বলেই তো তোর আর তোর ভাইয়ের লজ্জা 16 আনা। এক বংশের 3 ছেলে মেয়েকে লজ্জা দিলে ব্যাপারটা কেমন না? সেজন্য তোদেরকে দিছে, আমাকে দেয়নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফাইজা চুপ করে রইল। সে হতাশ, খুব হতাশ কাজিন সিস্টারের আচরণে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 11টা ছুঁই ছুঁই। স্কুলের টিচার্স লাইব্রেরিতে বসে বসে ফোন টিপছে সহন। পরনে সাদা রঙের শার্ট আর জিন্সের প্যান্ট। চুলগুলো বেশ ফ্রিজি ওর, ক্লাসিক কাট দেওয়া। 11টা 20 থেকে ক্লাস সহনের। এখন অফ পিরিয়ড চলছে। লাইব্রেরির বাইরে স্কুলের বারান্দায় 2 দশম শ্রেণীর পড়ুয়া কিশোরী দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়িয়ে আছে বলা যায় না, একটু হাঁটছে আবারও দাঁড়াচ্ছে। দুজনেই ভীষণ অস্থির হয়ে আছে। কি এক বিষয় নিয়ে দুজনের মধ্যে দোনোমনো চলছে। আহা, চল না আগে গিয়ে বলে তো দেখি স্যার রাজি হন কিনা। শাইলা একটু জোর দিয়েই বলল কথাটা। আতিকা সাহস পাচ্ছে না। দেখতে যথেষ্ট সুন্দরী আতিকা, বাবা মায়ের একমাত্র মেয়ে। তবে মেয়েটা ভীষণ ভীতু, সামান্য বিড়াল দেখলেও ভয়ে লাফিয়ে ওঠে। শাইলা আবার অন্যরকম। শ্যামবতী শাইলা ভীষণ চঞ্চল, কথার খই ফোটে তার মুখে। না রে শাইলা, আম্মু নিজে কল দিয়ে কথা বলবেন স্যারের সাথে। আতিকার কথায় শাইলা প্রত্যুত্তরে কিছু বলতেই যাবে, তার আগে সহন দুজনকে ডাক দেয়। শাইলা, তোমরা কি নিয়ে আলোচনা করছো ক্লাস রেখে? এখানে কি? স্যারের ডাকে আটকে উঠল আতিকা। শাইলা আতিকার হাত ধরে লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, স্যার একটু আসি, জরুরি কথা ছিল। জরুরি কথা? সহন একটু ভেবে দুজনকে ভেতরে ঢুকতে বলল। আতিকা চুপ করেই রইল। শাইলা বলল, ওরা দুজন এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সহনের কাছে প্রাইভেট পড়বে। মূলত সহন বায়োলজির টিচার হলেও ইংলিশ সাবজেক্টও প্রাইভেট পড়ায়। 2টো ব্যাচ আছে, একটা ছুটির পর পড়ে আর একটা সন্ধ্যায়। তবে বাসায় কাউকে পড়তে আসতে বলে না, শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়ায়। সহনের হাতে এখন অতিরিক্ত ব্যাচ তৈরি করে স্টুডেন্ট পড়ানোর মতো সময় নেই। আর শাইলা আর আতিকা চাচ্ছে ওদের দুজনকে বাসায় গিয়ে যাতে আলাদা পড়ানো হয়। দেখো শাইলা, আমার হাতে আসলে সময় নেই। অলরেডি 2টো দল পড়ছে, তাই নতুনভাবে সময় বের করে তোমাদের বাসায় গিয়ে পড়াতে পারবো না। সহনের উত্তরে বেজায় মন খারাপ লাগছে আতিকার। এত কিছু করেও কি স্যারকে কিছুক্ষণ চোখের সামনে দেখতে পারবে না? শাইলা হাল ছাড়ার পাত্রী না। সে হেসে হেসে পুরো উদ্যমে আবারও বলে, স্যার তাহলে আমরা আপনার বাসায় যাব রাতে, বিকেলে যখন বলবেন যাব। আমাদের বাসা থেকে সমস্যা নেই, এতে আপনারও সুবিধা হবে স্যার, কারণ কোথাও যেতে হবে না। সহন ফোনের দিক থেকে নজর সরিয়ে ওদের দিকে দৃষ্টিপাত করল। সামনে পরীক্ষা, তবে ওদেরকে দেখে কখনোই মনে হয়নি লেখাপড়া নিয়ে এত চিন্তা করে। তবে এখন যে ভাবছে সেটাও কম কিসে। সহন মুচকি হেসে বলল, ঠিক আছে, বাসায় গিয়ে আমার সাথে তোমাদের অভিভাবকদের কথা বলতে বলবে। তারপর কাল থেকে রাত 8টায় পড়তে আসবে। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসছি। শাইলা প্রফুল্ল চিত্তে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। 2 বান্ধবী খুশি খুশি মনে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। সহন যদি জানতো এই প্রাইভেট পড়ানো নিয়ে কি দুর্গতি পোহাতে হবে ওকে, তবে কখনোই রাজি হতো না। বড় আম্মু কি রান্না করছো? হাতের আস্ত আপেলটা মুখে পুড়ে এক কামড় দিয়ে চিবোতে চিবোতে শুধালো তাহামি। চুলোর উপরে বসানো কড়াইয়ের উপর নজর ওর। সময়টা এখন সন্ধ্যাবেলা, বাইরে টিপটিপ বৃষ্টি। সহনের মা আইমান রাতের জন্য রান্না করছেন। ফাইজা নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। সহন এখনো বাসায় ফিরেনি। ভালো হয়েছে তুই এসেছিস, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি। বৃষ্টি হচ্ছে, সাথে খিচুড়ি এলে জমেই যাবে একেবারে।
খিচুড়িতে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন আইমান খান। তাহামিও খিচুড়ি পছন্দ করে খুব। পুরো জমে যাবে গো। ফাইজা কই? আর তোমার ছেলেটা? ফাইজা পড়ছি। সহন তো বাসায় ফেরেনি এখনো। দুজনে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে সোফায় বসলো। হাতের আপেলটা অর্ধেক খেয়ে টেবিলের উপর ফলের ঝুড়িতে রাখলো তাহামি। ভ্রু কুঞ্চিত করে একবার দরজার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার ছেলে এসে পড়েছে, দরজা খুলে আসছি। আইমান থ হয়ে বসে আছে। হাঁটার শব্দ শুনেই বুঝে গেল? অবশ্য বুঝবে না কেন, ছোট থেকে তো একসাথে আছে সবাই। ফাইজার সহনের সব কিছুই খুব খেয়াল করে তাহামি। মেয়েটাই আসলে এমন কাছের মানুষদের খুব খেয়াল রাখে, আগলে রাখে। তাছাড়া তাহামির ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ, যাকে বলে সিক্স সেন্স। কিরে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে এসে দরজা খুললি কেন? ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল সহন। তাহামির হাসি হাসি মুখখানা মুহূর্তেই চুপসে গেল। সহন ভেতরে ঢুকে নিজেই দরজা আটকে দিয়েছে। আইমান গেছেন রান্নাঘরে খিচুড়ি কতদূর হলো সেটা দেখতে। তুই একটা গরু, সারাদিন এসে হাম্বা হাম্বা না করে ঘরে যা, শয়তান ছেলে একটা। সহন কিছু বলল না। এমনিতেই ইচ্ছে করে খ্যাপানোর চেষ্টা করেছে তাহামিকে। তার উপর আর কিছু বললে নিয়ন্ত্রণে রাখা যাবে না মেয়েটাকে। সারাদিন পর শরীর যথেষ্ট ক্লান্ত সহনের। আহা, রাগ করিস না, মজা করেছি। আচ্ছা চল, রুমে চল, তোকে একটা জিনিস দিচ্ছি। জিনিস? 5 বছরে বাচ্চার মতো খুশিতে লাফিয়ে উঠে বলল তাহামি। সহন মুচকি হেসে ঘরের দিকে এগোলো। সাথে তাহামিও গেল পিছু পিছু। ঘরে ঢুকে বিছানায় ধপাস করে বসল তাহামি। সহন শার্ট খুলে কাঁধে তোহালে ঝুলিয়ে ড্রয়ার থেকে একটা ডার্ক চকলেট বের করলো। তাহামি বসে বসে পা দুলাচ্ছে। খিচুড়ি খাবে ভেবে মনটা বেশ ফুরফুরে তার। ধর। আয় ধরি। আরে চকলেট ধর। তাহামি সহনের মুখাবয়বের দিক থেকে নজর সরিয়ে নিচে হাতের দিকে দৃষ্টিপাত করল। চকলেটটা হাত থেকে নিয়ে হেসে বলল, এতগুলো ধন্যবাদ ভাইয়া, তুই খুব ভালো। সহন তোয়ালে দিয়ে আস্তে একটা মুখে বাড়ি দিয়ে অন্যদিকে ফিরে বলল, তুই একটা খারাপ মার্কা মেয়ে। তুই রুদ্রর বিয়েতে বাগড়া দিয়েছিস কেন? এক হাতে চকলেট খেতে খেতে অন্য হাত দিয়ে সহনের কোমর ধরে নিজের দিকে ফেরালো তাহামি। এখন বল। বললাম তুই রুদ্রর হবু স্ত্রীকে কি বলেছিস। তা আমি তুই এমন কেন ভাই? তোর কি লাজ লজ্জা হবে না? রুম ডেটের কথা বলে তুই ব্ল্যাকমেইল করছিস রুদ্রকে। আরে এটা ছেলেরা করে, মেয়েরা না। সহন একটু জোরে জোরে বলল কথাগুলো। তাহামি নড়াচড়া করল না। চুপচাপ বসে সহনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চকলেট খাওয়া শেষ করল। সহন জানে এই মেয়েটা এমনই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে ওর উত্তরের অপেক্ষায়। রুদ্র তোর কাছে এসেছিল ভাইয়া? না আসলে জানলাম কিভাবে বলো? ঠিক ঠিক। শোন তাহামি, জোর করে সম্পর্ক হয় না। তাছাড়া ও যখন বিয়ে করে নিতে চাচ্ছে তুই এরকম করছিস কেন? এমন তো না যে তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস। সময় আবেগ এসব দিয়েই তো ভালোবাসতাম বল। সহন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। সরে যেতে চাইল ওখান থেকে। তাহামি হাত ধরে থামালো। সর, গোসল করতে যাব, ফ্রেশ হয়ে আসি। আমি আর সুনয়নাকে কিছু বলবো না, তবে ওদের বিয়ের পর রিসেপশনে অবশ্যই যাব। ওকে, আমি ফাইজার কাছে গেলাম। তাহামি বসা থেকে উঠে হেলে দুলে ঘর থেকে বেরিয়ে গেল। সহন সেই দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাকে কি বলল এতক্ষণ? বেচারা রুদ্র রিসেপশনে অবশ্যই ইউনিক কিছু হবে। সকালের নাস্তা খেতে খেতে স্ত্রীর সাথে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মশগুল ফাহিম খান। যেহেতু লেখাপড়ার দিকে মন নেই, তাই জানতেন পড়ালেখা করে তো ভালো চাকরি করতেও পারবে না, আর বিয়েও করবে না এখন। তাহলে কি করবে সে? আমিও তো সেটাই ভাবছি গো। তোমার মেয়ের সাথে আমি কিছুতেই পারি না। হতাশাগ্রস্ত হয়েই বললেন জাহানারা। ফাহিম কিছুটা আশ্বস্ত করতে বলে, আমি কথা বলবো তাহমির সাথে, নিশ্চয়ই আমাকে হতাশ করবে না। আমাকে হতাশ না, হতাশার চরম পর্যায়ে পৌঁছে দিবে তোমার গুণধর্মে। জাহানারার কথায় বিশেষ পাত্তা দিলেন না ফাহিম। জাহানারা নিজের খাবারের অংশটুকু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। কি একটা ভেবে ভ্রু কুঞ্চিত করে বললেন, যেমন বাপ তেমনি তার মেয়ে, মাথায় সব গোবর ভর্তি। স্ত্রীর কথাই হকচকিয়ে গেলেন ফাহিম। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে আঙুল নাচিয়ে শুধালেন, এই জাহানারায় কি সব বলছো? কি বলছি বুঝতে পারছো না? তারিকুল ভাইয়া যেমন লেখাপড়ায় ভালো ছিলেন,
সহন আর ফাইজাও তেমন হয়েছে। আর তুমি বলবো আর কিছু? জাহানারার কথায় বিষম খেলেন ফাহিম। জাহানারা আর না দাঁড়িয়ে নিজের বেডরুমের দিকে গেলেন। সামনে রাখা পানি ভর্তি গ্লাসে চুমুক দিয়ে কিছুটা শান্ত হলেন ফাহিম। কি দিনকাল আসলো রে বাবা! নিজের একমাত্র বউ মেয়ের জন্য নিজের স্বামীরই মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। কলিং বেলের শব্দে বসার ঘরের সবাই নড়ে চড়ে উঠল। রাত 8টা ছুঁই ছুঁই এখন। এ সময় তাহামি প্রতিদিন সহনদের বাসায় থাকে। ফাইজার সাথে টুকটাক আড্ডা দেয়। মাঝে মধ্যে মনের মতো তরকারি হলে আবার খাওয়া দাওয়া সেরেও যায়। ভাইয়ার স্টুডেন্টরা এসেছে হয়তো। আপু তুমি বসো, আমি গিয়ে খুলে দিয়ে আসি। ফাইজা উঠে দাঁড়ালো। তাহামি বুঝতে পারছে না কোন স্টুডেন্ট বাসায় এলো আবার। আরে কোন স্টুডেন্ট? নতুন ব্যাচ, প্রাইভেট পড়বে, আসছি। তাহামি নিজের জায়গায় বসলো। ফাইজা এগিয়ে গেল দরজার দিকে। আইমান প্রতিদিনের মতোই রাতের রান্না করতে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সহন নিজের ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংও করে ও। আসসালামু আলাইকুম, আমরা আসলে সহন স্যারের কাছে পড়তে এসেছি। আতিকা মিষ্টি কণ্ঠে বলল। ফাইজা হেসে ভেতরে ঢুকতে ইশারা করে। হ্যাঁ বুঝতে পেরেছি, ভেতরে এসো তোমরা, আমি তোমাদের ভাইয়ের রুমে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপু। শাইলা খুশিতে গদগদ হয়ে বলল। দরজা আটকে ওদেরকে নিয়ে সহনের ঘরের দিকে এগোলো ফাইজা। এতক্ষণ চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়েছিল তাহামি। শাইলাকে ঠিক সুবিধার মনে হলো না। তাছাড়া এই রাতে দুটো মেয়ে সহনের ঘরে গিয়ে বসে থাকবে সেটাও ভালো লাগছে না তাহামির। না তাহমি, সবাই বলে তুই টক্সিক, শান্ত হ তুই। নিজের মনকে শাসালো মেয়েটা। মনোযোগ অন্যদিকে নিতে বড় আম্মুর কাছে গেল। অনেকক্ষণ ধরে বাড়ির সামনের রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। এখানে দাঁড়িয়ে থাকা তার প্রতিদিনকার নিয়ম মাফিক রুটিন। একটা নির্দিষ্ট সময় এসে এখানে দাঁড়িয়ে থাকে সে, তাও একজন নির্দিষ্ট মানুষের জন্য। অস্থির হয়ে অপেক্ষা করছে আগন্তুক। কখন তার প্রেয়সী এসে বেলকুনিতে দাঁড়িয়ে তার দিকে অস্পষ্ট দৃষ্টিতে তাকাবে। হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে দেখল রাত 9:10 এখন। হঠাৎ সামনের বিল্ডিংয়ের দক্ষিণ দিকের ঘরে আলো জ্বেলে উঠল। আগন্তুক স্বস্তির নিঃশ্বাস ফেলল এতক্ষণে। অবশেষে সে ঘরে এলো। কিন্তু আসতে 5 মিনিট দেরি করলো কেন? সে কি জানে না তার জন্য একজন রোজ অপেক্ষা করে থাকে? ফাইজা ঘরের লাইট অন করেই দ্রুত পা চালিয়ে বেলকুনির দিকে এগোলো। আশেপাশে নজর বুলিয়ে ল্যাম্পপোস্টের দিকে তাকাতেই দৃষ্টি স্থির হলো ওর। লোকটা দাঁড়িয়ে আছে। ইস, আজকে মনে হয় বেশি অপেক্ষা করিয়ে ফেলেছে তাকে। সে জাগে। ফাইজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। যদিও এত দূর থেকে কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু আবছা আলোতে দুজন দুজনের অবয়ব ঠিক দেখতে পাচ্ছে। এতেই যেন দুজনের শান্তি। প্রথম বিষয়টা খেয়াল করতো না ফাইজা। সেজন্য আগন্তুক প্রায় কলেজ যাওয়ার পথে রাস্তার নির্দিষ্ট জায়গায় জায়গায় চিরকুট রাখত। তবুও দেখত না ফাইজা। একদিন বাড়ির দেয়াল টপকে লোকটা বাড়ির পেছনে এসে দুটো চিঠি পাইপের সাহায্যে দোতলায় উঠে ফাইজার রুমের বেলকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয়ই পেয়েছিল, কারণ বেলকনিতে আসা তো মুখের কথা নয়। ঘন্টা 1.5 পরে মাত্র সহনে রুম থেকে বের হলো শাইলা ও আতিকা। নিচে রাস্তায় ওদেরকে নিতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। সেজন্য দ্রুত পা চালিয়ে বাসা থেকে বেরিয়ে গেল দুজন। ওরা যাওয়া মাত্রই সহনের ঘরে ঢুকলো তাহামি। পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক কালারের প্লাজো পরনে, চুলগুলো মেশিবান করা, কানে ছোট অর্নামেন্টস। সহন ল্যাপটপ টেবিলে রেখে কেবল দরজার দিকে এগোচ্ছিল, ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে খেতে যাবে বলে। এর মধ্যে ঘোড়ার মতো ছুটে ঘরে ঢুকলো তাহামি। কিরে, এমন দৌড়ে ঘরে ঢুকলি যে? সহনের কথার কোনো উত্তর দিল না তাহামি। বুকের দুই পাশে 2 হাত রেখে পেছনে ঠেলতে ঠেলতে একেবারে বিছানায় ফেলে দিল সহনকে। তাহামির এমন আচরণে চমকালো সহন। এমন করছে কেন মেয়েটা? বিছানায় শুয়ে তাহামির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সহন। তাহামির সেদিকে কোনো খেয়াল নেই। সে সহনের হাত দুটো নিজের হাত দিয়ে মাথার উপরের দিকে চেপে ধরে ওর উপর চড়াও হলো। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তুই কি ওদের দুজনের স্যার নাকি? চোখ দিয়ে গিলে খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য? কি বলছিস? আরে গায়ের উপর থেকে সর না, নির্লজ্জ একটা। চুপ! আমি দেখেছি ওই সুনয়না মেয়েটা তোর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে দেখছিল বারবার। সহন তাহামির হাত সরিয়ে নিজেই ওকে শুইয়ে দিয়ে উল্টো তাহামির হাতে হাত চেপে ধরল। ওরা তোর মতো না, ছেলেদের গিলে খায় না। বইয়ের দিকে তাকিয়েছিল, আমার দিকে না।
আমার দিকে কেউ তাকাচ্ছে না। তাকাবে না ভাই, তুই শান্ত হ প্লিজ। সহনের অসহায় মুখখানা দেখে মন শান্ত হলো না তাহামির। আমি ছেলেদের গিলে খাই? সহন জিহ্বায় কামড় দিয়ে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তাহামির দিকে। কি বলল একটু আগে? ইস, পাগল কেউ খ্যাপাই। আরে ধুর, আমি তো মজা করেছি। শোন, আম্মু কিন্তু আজ তোর ফেভারিট করলা ভাজি করেছে। চল খেয়ে আসি, তারপর না হয় এখান থেকে আবার ঝগড়া শুরু করব। তাহামি কোনো উত্তর না দিয়ে সহনের গলায় একটা কামড় বসিয়ে দিল। চমকালো থমকালো সহন, চিৎকার করতেও পারল না, কারণ বাসার সবাই শুনলে মান সম্মান নিয়ে টানাটানি। তবে সহন চুপ করে আছে দেখে তাহামি বেশি জোরে কামড় দিল না। হঠাৎ করে ওর মনে হলো একজন পুরুষ ওর খুব কাছে, এতটাই কাছে যে দুজন দুজনার নিঃশ্বাসের গতিবেগ টের পাচ্ছে। যতই কাজিন হোক, সহন তো একজন পুরুষ মানুষ। তাহামি তড়িৎ গতিতে সহনকে নিজের উপর থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসল। সহন অবশ্য বুঝতে পারছে না এত জলদি কিভাবে ছাড়া পেল। তোর ছাত্রীদের বলে দিবি পড়তে আসবে, নজর যেন পড়াশোনার দিকে থাকে, তোর উপর মোটেই না। খেতে যাচ্ছি আমি। তাহামি ঘর থেকে বেরিয়ে যেতেই উঠে বসল সহন। একদিনে এই কুরুক্ষেত্র বাঁধালো তাহামি, এরপর না জানি আরও কি করে। এটা ঠিক শাইলা একটু চঞ্চল, কিন্তু তাহামি যা বলছিল সেটাও তো ঠিক না। এসব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসেছে সহন। ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখে তাহামি এর মধ্যে ভাত খাওয়া শুরু করেছে। তারিকুল খানও মাত্র বসলেন খেতে। আইমান ওনাকে খাবার দিচ্ছে। তোর বাবাকে দিয়ে তোকেও খাবার দিচ্ছি। তুমি বাবাকে দাও, আমি নিজেই ভাত খেয়ে নিচ্ছি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলল সহন। খাওয়া দাওয়া শুরু করার পর হঠাৎ খেয়াল হলো ফাইজা নেই এখানে। মা, ফাইজা খেয়েছে? হ্যাঁ, ও তো 9টার মধ্যে খেয়ে নেয় এখন। বাহ, আগে তো 10টার আগে খেত না। যাক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা ভালো। সহনের কথার মধ্যে তাহামির নজর গেল ওর গলার দিকে। কামড়ের দাগ না বসলেও লিপস্টিকের দাগ ঠিক বসে গেছে। সামনে বড় আম্মু বড় আব্বু বসা। কোনো মতে দেখলে কি ভাববেন তারা? নিজেকে সর্বশ্রেষ্ঠ কুকুর বলে মনে হচ্ছে তাহামির। রাগ হয় ভালো কথা, কিন্তু কামড়াতে হবে কেন? এটা কেমন লজিক? একদিন বাড়ির দেয়াল টপকে আগন্তুক বাড়ির পেছনে এসে পাইপের সাহায্যে দোতলায় উঠে দুটো চিঠি ফাইজা রুমের বেলকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয়ই পেয়েছিল, কারণ বেলকনিতে আসা তো মুখের কথা নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতদিনেও লোকটার পরিচয় জানতে পারেনি ফাইজা। ফোনের রিংটোনের আওয়াজে ভাবনার ছেদ ঘটল ফাইজার। সেই অপরিচিত নম্বরটা, অর্থাৎ আগন্তুক কল দিয়েছে। ফাইজার অস্থির লাগছে ভীষণ। হার্টবিট স্বাভাবিকের চেয়ে একটু বেড়েও গেছে হয়তো। কেমন সব কিছু গুলিয়ে যাচ্ছে। ইতস্ততভাবে শেষমেশ কলটা রিসিভ করল। সাথে সাথে ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত আনমনে কি ভাবছো? লোকটা কখনো কল দিয়ে ফর্মালিটি করে না, যেটুকু বলার শুধু সেটুকুই বলে। তবে ফাইজা এখন কিভাবে বলবে ওনাকে? তাকে নিয়ে তো ভাবনায় মশগুল ছিল, কিছু একটা তো বলা উচিত। ফাইজা ল্যাম্পপোস্টের দিকে দৃষ্টিপাত করল। আবছা আলোতে লোকটাকে পায়চারি করতে দেখতে পাচ্ছে। মনে হচ্ছে ওর দিকে তাকিয়েই লোকটা হাঁটছে। না মানে আসলে আপনি কে সেটাই ভাবছিলাম। কথা বলতে গিয়ে ফাইজার কণ্ঠস্বর বারবার কেঁপে কেঁপে উঠল। আগন্তুক নিঃসন্দেহে মুচকি হাসল। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকেই বলল, আমি আগন্তুক। মাঝে মধ্যে ইচ্ছা করে আপনার সাথে আর কথা বলবো না, আর বেলকনিতেও দাঁড়াবো না, কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আজীবন অভ্যাস হয়ে থাকবে, চাইলে রাখবেন। একটু নড়ে চড়ে উঠল ফাইজা। এলোমেলো দৃষ্টিতে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। লোকটাকে দেখা যাচ্ছে না এখন। আপনি কোথায়? আমার যা দেখার ছিল হয়ে গেছে, উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতন শুভরাত্রি। ফাইজা জানে এখন ও চাইলেও অতিরিক্ত 1 সেকেন্ডও কলে কথা বলবে না আগন্তুক। এর মধ্যে অপর প্রান্ত থেকে কল কেটে দিয়েছে। ল্যাম্পপোস্টের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ফাইজা। তারপর নিজের বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। এই পৃথিবীতে ভালোবাসার বিশ্লেষণ আলাদা আলাদা করে দেওয়া হয়, তেমনই কিছু কিছু ভালোবাসার ধরনও আলাদা হয়। কেউ প্রকাশ্যে ভালোবাসে, কেউ বা গোপনে, কেউ পাগলামি করে, কেউ বা নীরবে নিভৃতে। বর্ষার সকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। আকাশে কালো মেঘের আনাগোনা, সাথে একটু আধটু ঝোড়ো হাওয়া। টিং টিং আওয়াজ করে এলাকার সবচেয়ে বড় ভার্সিটির দিকে এগোচ্ছে পায়ে চালিত রিক্সা। তাতে বসে আছে তাহামি, পরনে টপস আর স্কার্ট, হাতে পার্পল রঙের ছাতা। বাসে চলাচল করতে ভালো লাগে না ওর। অনেক লোকজন থাকে বাসে,
বিশেষ করে বাসের মধ্যে হ্যারাসমেন্টের আশঙ্কা থাকে। সেদিন লোকাল বাসে একটা মেয়ে দাঁড়িয়েছিল, পাশে দুটো মাঝবয়সী লোক। তাহামি আগে ভাগে বাসে উঠেছিল বলে সিট পেয়ে গেছিল অবশ্য। বাস চলাকালীন হঠাৎ মেয়েটির দিকে দৃষ্টিপাত করতেই আটকে উঠে। মাঝবয়সী লোক দুটোর মধ্যে একজন মেয়েটিকে পেছন থেকে বাজেভাবে স্পর্শ করছিল। অন্যজন তেমন কিছু না করলেও বিষয়টা দেখে বেশ মজা নিচ্ছিল। মেয়েটি হয়তো দুর্বল চিত্তে, সেজন্য প্রতিবাদ করার বদলে বারবার চেষ্টা করছিল একটু সামনে এগিয়ে দাঁড়াতে। কিন্তু লোকটা এত অসভ্য, মেয়েটার পেছন পেছন সেও সামনে এগিয়ে দাঁড়ায়। তাহামি সেদিন লোকটাকে সবার সামনে এক্সপোজ করে ঠিকই, কিন্তু এরকম ঘটনা তো অহরহ ঘটে। আপা আইসা বলেছি তো। রিক্সাওয়ালা মামার কথায় সম্বিত ফিরে পেল তাহামি। ব্যাগ থেকে ভাড়ার টাকা হাতে নিয়ে রিক্সা থেকে নামল। ও হ্যাঁ, এই নিন ভাড়া। লোকটা ভাড়া নিয়ে আবারও রিক্সা নিয়ে যাত্রীর আশায় অন্যদিকে গেল। তাহামি ক্যাম্পাসে ঢুকতেই সালমা, আফিয়া ও সানজিদা এগিয়ে এলো। বৃষ্টির মধ্যেও ওদের হাঁটাচলা করতে হবে। কি অবস্থা তোর? আফিয়া তাহামির চুলগুলো হাত দিয়ে মুছে দেওয়ার ভঙ্গি করে শুধালো। ছাতা থাকা সত্ত্বেও একটু আধটু পানির ছিটে লেগেছে। বিন্দাস, তোদের কি খবর? শুনলাম সালমা আপার বিয়ে। তাহামির কথায় সালমা লাজুক ভঙ্গিতে মুচকি হাসল। মেয়েটা ভীষণ শান্ত, লাজুক স্বভাবের। সানজিদা তাতে আরও পেয়ে বসলো ওকে। আরে ঠিক শুনেছিস তুই, পেতনিটা ওর কাজিনকেই বিয়ে করবে। কাজিনকে? সানজিদার কথায় হিচকি উঠে গেছে, সাথে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সালমার দিকে। তাহামির হিচকি দেখে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল আফিয়া। ও আবার সবসময় সাথে পানি রাখে। তাহামি বোতল থেকে 2 ঢোক পানি পান করে একটু ধাতস্থ হয়ে নিল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। সানজিদা এখন উত্তর দিল, হ্যাঁ, ওর চাচাতো ভাইকেই বিয়ে করছে ও। কিন্তু তাতে তুই এমন থতমত খেয়ে গেলি কেন? তোরও কি এমন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। হুস, ছোটবেলা থেকে ভাই ডাকলাম, যাকে তাকে বিয়ে। চুপ বেয়াদব মেয়ে। সানজিদার মাথায় গাট্টা মারল তাহামি। তাতে সবাই হেসে উঠল একসাথে। ভাই ভার্সিটির ভেতরে চল, বৃষ্টির তোপ বাড়ছে, ছাতা দিয়ে কাজ হচ্ছে না কিন্তু। আফিয়ার কথায় সবাই একমত হলো। 4 জন একসাথে ভার্সিটির ভেতরে যাবে বলে এগোতে লাগলো। তাহমি, কি করছিস এটা? এভাবে পেছন থেকে 2 হাত ধরে রেখেছিস কেন? হাত না ধরে রাখলে তোমাকে মন মতো আদর করতে পারবো না। নড়াচড়া করো না, ঘাড়ে আস্তে করে একটা কামড় দিব শুধু। সহন কিছু বলার আগেই তাহামি দাঁত বসিয়ে দিল ওর ঘাড়ে। মৃদু গোঙানির মতো শব্দ শুনে তাহামি ছেড়ে দিল সহনকে। মুখোমুখি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেয়েটা। সহন বেশ রেগে গেছে। তোর এই কুত্তা মার্কার স্বভাব যদি না বদলাতে পারিস তবে তোর দাঁত ভেঙে দিব আমি। আর হ্যাঁ, এত নির্লজ্জ কেমনে হয় কেউ? আমি তোর ভাই হই, আমাকে আদর। সহনের কথা শেষ হওয়ার আগেই তাহামি চোখের পলকে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল ওর ঠোঁটে। সহন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো এত বড় বড় হয়ে গেছে যে মনে হচ্ছে এখনই বুঝি কোটর থেকে বেরিয়ে যাবে। তাহামির তাতে কিচ্ছু যায় আসে না। সে সহনের বক্ষে হাত রেখে গভীরভাবে চুম্বনে লিপ্ত। উফ, আর একটা সময় করতে দাও। সরো সরো। উফ। নিজের শরীরে কেউ অবিরত ঠেলাঠেলি করায় ঘুম থেকে হকচকিয়ে উঠে বসলো তাহামি। ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই দেখলো তার একমাত্র মা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তাহলে মা এতক্ষণ ঠেলে ঘুম ভাঙারও চেষ্টা করছিলেন? কি করতে দিব? আজ শুক্রবার, তোর না আমার সাথে শপিং মলে যাওয়ার কথা? 10:30 বেজেছে। ঘুমের রেশ কাটতেই সব কিছু মনে পড়ল তাহমির। আরে সত্যি তো বাইরে যাওয়ার কথা ছিল আজ। সালমার বিয়ের জন্য গিফটও তো কিনতে হবে। বসা থেকে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তাহমি। খোলা চুলগুলো মেসি বান করতে করতে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, তুমি যাও মা, আমি 5 মিনিটে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসছি। জাহানারা খান মেয়ের কথায় ঘর থেকে বেরিয়ে গেলেন। ওয়াশরুমের দরজা আটকে দাঁত ব্রাশ করছে আর একটু আগে কি স্বপ্ন দেখলো ভেবে অবাক হচ্ছে। সহনকে নিয়ে এমন ভাবনা তো কখনো মনে আসেনি। তাহলে এসব আজাইরা স্বপ্ন কেন দেখল? সালমা তার কাজিনকে বিয়ে করবে সেই জন্য কি এসব ভাবনা? আনমনে আয়নার দিকে দৃষ্টিপাত করতেই লিপকিসের কথা মনে পড়ল। যদিও স্বপ্ন ছিল, কিন্তু অনুভূতিটা বড্ড জীবন্ত মনে হচ্ছে। চোখ বন্ধ করে নিজের ঠোঁটে আঙ্গুল রেখে একটু হাসলো তাহামি। পরক্ষণে সহনের কথা মনে পড়াতে জোরসে একটা থাপ্পড় বসালো নিজের গালে। এমন স্বপ্ন আর কখনো দেখলে খবর আছে বলে কিছুক্ষণ নিজেকে শাসিয়েও নিল। তাহমি, 6 মিনিট হতে চললো, ওয়াশরুমের ভেতরে আবার ঘুমিয়ে যাস না। মায়ের ডাকে সব চিন্তা ভাবনা সাইডে রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো মেয়েটা। শুক্রবার অন্যান্য দিনের থেকে আলাদা।
ছুটির দিন হওয়ার সুবাদে কোনো প্যারা থাকে না সহনের, কিন্তু বিকেলবেলা শাইলার মায়ের ফোনে সেই ভাবনা বদলে গেল ওর। শনিবার এক আত্মীয়ের বাসায় যাবে বলে শুক্রবার পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ভদ্রমহিলা। যদিও বিষয়টা বিরক্তিকর, কিন্তু সহন ওনার মুখের উপর না করতে পারেনি। ভেবেছিল রাতে ছাদে পিকনিক করবে তিনজনে মিলে। ফাইজাকে বললেও তাহামিকে বলা হয়নি যদিও, তবে প্ল্যান করেছিল। জানালার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর আফসোসের নিঃশ্বাসটা বের করে দিল সহন। কালকে পিকনিক করলেও বা সমস্যা কি? রাতে তো সবাই ফ্রি থাকে। আজকে না ছুটির দিন, আজও কেন পড়তে আসছে ওরা? বসার ঘরে সোফায় বসে পায়ের উপর পা রেখে ফাইজার দিকে তাকিয়ে উপরোক্ত প্রশ্নটি করল তাহামি। ফাইজা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। পড়তে আসা নিয়েও সমস্যা? ফাইজা একটু নড়ে চড়ে বসলো। কালকে আর আসবেন না, সেই জন্য শুনলাম আজ এসেছে। বেশ, তাহলে শায়লা একা এলো কেন? আতিকা মেয়েটা কই? ফাইজা ইশারায় তাহামিকে চুপ করতে বলল। ছাত্র লীগের আতিকাকে কেন আবার এর মধ্যে ঢুকাচ্ছে? কি দরকার এখানে রাজনীতি টেনে আনার? মেয়েটা আসলেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আপু তুমি একটু চুপ করে বসো, 9টা বাজে প্রায়। একটু পর শাইলাও চলে যাবে, তখন আমরা ভাইয়ার সাথে লুডো খেলবো। রাখ তোর খেলাধুলা, আমার বিষয়টা সুবিধার লাগছে না। তুই থাক, আমি একটু আসছি। তাহামি বসা থেকে উঠে আঙ্গুল নেড়ে কথাগুলো বলে সোজা সহনের ঘরের দিকে এগোলো। ফাইজা দীর্ঘশ্বাস ফেলল। একা একা বসে থাকার থেকে রান্নাঘরে মায়ের সাথে গিয়ে টুকটাক কাজ করা ভালো। সেজন্য ফাইজা বসার ঘর ত্যাগ করে রান্নাঘরে গেল। দরজা ভেতর থেকে ভেজানো দেখে খুব সাবধানে একটু ফাঁক করে নিল তাহামি। চোখ দুটো সেই ফাঁকে রেখে ঘরের মধ্যে নজর বুলাতে লাগলো তাহামি। শাইলা, কোনো সমস্যা? বারবার তোমার পা আমার পায়ে কিভাবে লাগছে? সহন থমথমে মুখে শুধালো শাইলাকে। মেয়েটা মুচকি মুচকি হাসছে। সহন বিরক্ত হচ্ছে। স্যার, আপনি চাইলে আমরা সুন্দর সময় কাটাতে পারি। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখেই বলল শাইলা। সহন চমকালো কিছুটা। এতটুকু মেয়ে অথচ কি অবস্থা! সময় কাটাবি? আয়, আজকে তোকে জীবনের সব থেকে সুন্দর সময় উপহার দেব আমি। হঠাৎ তাহামিকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই থমকালো। সহন তো বসা থেকে উঠে আসন্ন বিপদের আঁচ করতে পেরে তাহামিকে এক প্রকার জড়িয়ে ধরে দাঁড়িয়েছে। শাইলা অবাক চোখে বসা থেকে উঠে ওদের কাণ্ড কারখানা দেখছে। তামি শোন, ও অনেকটা ছোট, ওকে বুঝিয়ে বলবো আমরা। তুই প্লিজ শান্ত হ প্লিজ। কিসের ছোট? খোঁজ নিয়ে দেখ কয় ঘাটের জল খেয়েছে। কত বড় সাহস ও তোকে অফার করে! এই মেয়ে। সহনের বুকে হঠাৎ করে একটা কামড় বসিয়ে দিয়ে ঘায়েল করে ফেলল তাহমি। সহন ব্যথায় ওকে ছেড়ে দিতেই শাইলার গালে এক নাগাড়ে 4টে থাপ্পড় মেরে বসলো তাহমি। ঘটনার আকস্মিকতায় শাইলা গালে হাত দিয়ে থোয়া হয়ে গেছে। সহন এর মধ্যে আবারও পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে ওকে। 4টে থাপ্পড় খেয়েছে বিষয়টা বুঝতে পারার সাথে সাথে ডুকরে কেঁদে উঠল শাইলা। চেঁচামেচি শুনে এর মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়েছে ফাইজা। ওর ভাই তাহামিকে ওরকম জড়িয়ে ধরে থাকায় বিপদের পরিমাণ মোটামুটি আন্দাজ করতে পারছে ফাইজা। ঘরে ঢুকে দ্রুত তাই শাইলার কাছে এগিয়ে গেল ও। তাহামি, যথেষ্ট হয়েছে। শোন, কালকে আমরা পিকনিক করব ছাদে। তুই রান্না করবি, ঠিক আছে? আগে এই মেয়েটাকে ভুনা করব আমি। তুই ছাড় সহনের বাচ্চা। সহন তাহামিকে শান্ত করার চেষ্টা করছে। এই সুযোগে ফাইজা শাইলার বই খাতা গুছিয়ে দিয়ে ওর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, শাইলা তুমি এখন যাও এখান থেকে। বাসার বাইরে গিয়ে তোমার ড্রাইভারকে কল দিয়ে আসতে বলো। ভাইয়া বেশিক্ষণ আপুকে সামনে রাখতে পারবে না বলে মনে হয় না। শাইলা আপাতত ব্যথা ভুলে গেছে। ফাইজার কথা মতো তাড়াতাড়ি কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফাইজা সহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাইজা, তুই যা। সহন ইশারায় ফাইজাকে বোঝালো শাইলার সাথে বাইরে গিয়ে দাঁড়াতে। যতই হোক সহনের কাছে পড়তে এসেছে, ভালো মন্দ সবই এখন ওর উপরে বর্তাবে। ফাইজা ভাইয়ের কথা মতো ঘর থেকে দ্রুত পা চালিয়ে বের হয়ে গেছে। তাহামিকে এখনো পেছন থেকে কোমরে হাত রেখে ধরে দাঁড়িয়ে আছে সহন। শাইলাকে চলে যেতে দেখে আরো ক্ষেপে গেছে ও। সহন কি করবে বুঝতে পারছে না। ঘরে বসে হাসছে। ও বাজারগুলো ব্যাগ থেকে বের করে রাখছে। আইমান, আচ্ছা বাদ দাও এসব। শোনো,
বিয়ে শাদি করাতে হবে এবার। সবাই বলছে ছেলের বয়স হয়েছে। কেন? তুমি কি বুঝতে পারছো না যে ছেলের বয়স হয়েছে? আইমান সোফাতে বসলেন। তারিকুল চা শেষ করে কাপটা টি টেবিলে রাখলেন। তা বলিনি তো। নিজে তো 24 বছরে বিয়ে করেছিলে, ছেলের বেলায় বুঝি এত সময় কেন লাগে কি জানি? আইমান, ফাইজা শুনে হাসবে তো। তারিকুল কিছুটা চাপা স্বরে বললেন। আইমান বসা থেকে উঠে হেসে বললেন, সেসব সবাই জানে। থাকো তুমি, নাস্তা করতে যাচ্ছি। রাতে খাবার বলবো শাওনের বিষয়ে। আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি ততক্ষণে। আইমান ও তারিকুল যে যার মতো কাজে গেলেন। লাইব্রেরিতে বসে আছে শহর। গতকালের ঘটনার পর থেকে একটু চিন্তিত শহর। আজকে শাইলা স্কুলে আসেনি। আতিকা তো গতকালও অনুপস্থিত ছিল। শাইলা বাসায় গিয়ে কিভাবে বিষয়টা বলে সেই নিয়ে। মেয়েটার গালে তাহামের 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। একটু আস্তেও তো মারতে পারত। কি ব্যাপার শোন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা? রাশিদুল ইসলাম সহনের কলিগ। বয়সে সহনের থেকে বছর 10 বড় হবেন। তবে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওদের।
করছি এটা ঠিক। এই বছর চিন্তা করছো, আবার বলছো তেমন কিছু না। যে কোনো একটা বলো ভাই। সামন রাশেদুলকে গতকালের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলল। রাশেদুল ভাই বেশ মনোযোগ সহকারে শুনলেন সবকিছু। বুঝলেন ভাই? বুঝলাম। দেখো, তোমার কাজিন একটু খ্যাপাটে। ঠিক আছে, কিন্তু দোষটা কিন্তু শালা। আজকালকার ছেলেমেয়েরা অতিরিক্ত পাকা। তোমার উচিত শালা আমাকে সবটা খুলে বলে আর না পড়ানো। সামন কিয়ৎক্ষণ ভাবল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাই করব। বাইরের বিষয় নিয়ে ঘরে অশান্তি করতে পারবো না। আমি রাগারাগি শুরু করলে দুইবারে অশান্ত হয়ে ওঠে ভাই। রাশেদুল ইসলাম মুচকি হাসলেন সহনের কথায়। তবে এই হাসি একটু আলাদা। হয়তো উনি ভবিষ্যতের কোনো বিষয় বুঝতে পেরেই উনি এমন রহস্যময়ী হাসলেন। গতকাল কারোরই মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য রাতে পিকনিক করার প্ল্যান এখন পর্যন্ত কার্যকর হয়নি। যাও আজকে ইচ্ছে ছিল, শহরের কিন্তু কালকে অর্থাৎ সোমবার রুদ্র রিসেপশনের অনুষ্ঠান। তাহমিটা কালকের দিনটা নিয়ে বেশ প্ল্যানিং করেছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই শহরের। ঘড়িতে রাত 8:30 ছুঁই ছুঁই। ফাহিম খান ড্রয়িং রুমে বসে আছেন। ফোনের স্ক্রিন
তাহমি সোফায় বসে বসে টিভি দেখছি। জাহানারা খান ডিনারের জন্য খাবার দাবার রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখছেন। এর মধ্যে কলিং বেলের শব্দে নড়ে চড়ে উঠল সবাই। তাহমি বসা থেকে উঠে দরজার দিকে এগোলো। হয় ফাইজা না হয় শহর, ওরা ছাড়া এমন সময় কেউ আসার কথা নয় বলে ফাহিম ও জাহানারা চুপচাপ নিজেদের কাজে মনোযোগী হয়ে আছেন। তাহমি দরজা খোলার সাথে সাথে সহন ওর দুই কাঁধে হাত রেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো, এই তুই কি কাল রুদ্রর রিসিপশনে যাবি? এটা জিজ্ঞেস করতে আসছো তুমি? উফ, বল না। অদ্ভুত, বেডরুমে বসে উফ আ করে মানুষ। তুমি এখন পড়তেছো কেন ভাইয়া? সহন রেগে গেল। মেয়েটা এত বেয়াদব কেন? কণ্ঠ নিচু রেখে সহন কিছুটা ঝাঁঝালো স্বরে বলল, ভাইটা কি সবার এসব কেমন আচরণ? খাপড়ে কবে জানি তোর সব কটা দাঁত ফেলে দেই। তাহামিও রেগে গেছে। শহরের থেকে নিজেকে ছাড়িয়ে আঙ্গুল নেড়ে নেড়ে বলে, তুই সব জিজ্ঞেস করতে এসেছিস? হ্যাঁ, আমি কাল যাবো আর গিয়ে শেষবারের মতো ওর পিন্ডি চটকে আসবো। তুই যাবি কিনা খেয়ে যাবি? উফ, আবার রেগে যাচ্ছে মেয়েটা। চল ভেতরে চলো আপা। সহন তাহামির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাসায় ঢুকলো। এর মধ্যে
সহজ। আসল কথা হলো রুদ্রকে একটু জ্বালা দিয়ে নিজের মনকে শান্তি দিতে চাইছে ও। সহন আর কিছুই বলবে না তাহামিকে। তার চেয়ে আগামীকাল কিছু একটা করবে বরং। এসব ভাবতে ভাবতে তাহমিদের সাথে ডিনার সেরে নিল। রাতের খাওয়া দাওয়া শেষ, বিছানায় শরীর এলিয়ে দিয়েছেন তারিকুল খান। আইমান মশারি টানানো শেষে পাশের বালিশে মাথা রেখে শুয়েছেন মাত্র। এখন বলো তাইমান, সহনের বিষয়ে কি জানি বলছিলে তখন? তুমি তো বললে বিয়ের কথা। হ্যাঁ, তাহলে জয়নাল ভাইকে বলবো মেয়ে খুঁজতে। আইমান স্বামীর বুকে হাত রেখে পাশ ফিরে শুয়ে বললেন, একটা কথা বলবো? বাহ বাহ, এত আহ্লাদি হয়ে বলছো যে? তারিকুল মুচকি হেসে শুধলেন। আইমান বললেন, তাহমিদ কে তোমার কেমন লাগে? তাহমি ওকে আবার আলাদা করে কেমন লাগবে? রাগী, খ্যাপাটে, তবে সুন্দর মনের একটা মেয়ে। আমার বংশের মেয়ে কি খারাপ হতে পারে? শেষের কথাটা বেশ গর্ব করে বললেন তারিকুল। হ্যাঁ, এটাই কথা। ঘরে ভালো মেয়ে থাকতে বাইরের মেয়ে খুঁজতে লাগবে কি করতে বলো? তারিকুল কিঞ্চিৎ চমকালেন স্ত্রীর কথায়।
সহনা তাহমি রাজি হবে? ওদের না না মানার মতন কি আছে বলো? লোকে কি চাচাতো মামাতো ভাই বোনদের বিয়ে করায় না, নাকি শরীয়তে নেই? আহাইমান, তা বলিনি আমি। বললাম ওরা দুজন মানসিকভাবে বিষয়টা মানবে কিনা। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শোন, রাজি না হলেও তোমার কথা ফেলবে না। তাহমিনের ব্যাপারটা আলাদা। ও রাজি না হলেও আর কিছু হবে না। তারিকুল খান একটু ভাবলেন। ভাবনার অতলে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেখে খানিকক্ষণ বাদে বললেন, ঠিক আছে, তুমি তাহলে তাহমির মায়ের সাথে আগে কথা বলে দেখো, তাহমি রাজি হয় কিনা। সবকিছু ঠিক থাকলে আমি ফাহিমের সাথে কথা বলবো। ঠিক আছে। রাত অনেক হলো, বাতিটা নিভিয়ে আসি বরং। হ্যাঁ, খাও। তারিকুল শোয়া থেকে উঠে গিয়ে বাতি অফ করে এলেন। চোখ লেড়ে যাবে সারি রাত।
বিয়ে বাড়ির উৎসবে হঠাৎ গান বেজে উঠাতে উপস্থিত সবাই চমকালো। তবে তার চেয়ে বেশি চমকালো স্টেজে একজন যুবতীকে নাচতে দেখে। রুদ্র আর সুনয়না তো স্টেজের সামনে দাঁড়িয়ে হা হয়ে তাকিয়ে আছে। বাকিদের অবস্থাও একই রকম। ছোট থেকে